वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
নমস্কার। কয়েকটি বিশেষ ঘোষণা ছাত্রদের শুভেচ্ছা করতে সমবেত শ্রোতা বন্ধুদের কাছে কয়েকটি বিশেষ নিবেদন। আমাদের প্যান্ডেলে যে সমস্ত খুঁটিতে মাইকের হর্ন বাঁধা রয়েছে, দয়া করে সেগুলিকে এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে করে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রাপালা শোনাতে অসুবিধা হতে পারে। সাজঘর বা গৃহরুম থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি অতি অবশ্যই পরিষ্কার রাখবেন। নাটকের প্রয়োজনে কখনো কখনো মঞ্চ অন্ধকার হতে পারে। অযথা উত্তেজিত হয়ে কেউ কিন্তু কৃত্রিম বা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন পরিত্যাগ করবেন না, অন্যথায় নাটকের মূল রস থেকে আপনারা সম্পূর্ণরূপে বঞ্চিত হইবেন। ধন্যবাদ। ঘোষণাটি শেষ হল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে মা সারদা দেবী ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ বাবার চরণে প্রণাম জানিয়ে নত স্রষ্টা গিরি স্রষ্টি স্মরণ করে গ্রাম্য দেব দেবীর চরণে আভূমিনত প্রণাম জানিয়ে সমবেত দর্শক মণ্ডলীর প্রতি অসংখ্য অশেষ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এবছরের এক রোমহর্ষক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। নির্দেশনা মাস্টার সঞ্জিত মাহাতো। সুর আলো ধ্বনি ও রূপসজ্জায় মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা। সহযোগিতায় হারামজাঙ্গা সমস্ত গ্রামবাসী। পরিচালনায় হারামজাঙ্গা শিবশক্তি যুব সম্প্রদায়। শুরু করছি এবছরের সর্বশ্রেষ্ঠ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। আয় বান্ধবী আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে যেত রে, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। চলে আসি এই ভগবান কোন গেলেন দিকে বন্ধের দিকে কোন নজর দেওয়া ছাড়া তোর কোনো কাজ নেই রে। কিভাবে তুই একটা মেয়েকে নিয়ে গিয়ে ঘুরেতে বেঁচে যাই তার প্ল্যান তৈরি করা। মুখ সামনে কথা পছন্দ কিন্তু ইজ্জতে হাত দিতে হলে ওই হাত আমি তোমার কেটে দেবো। দুটো হাত আমি ছাগল বাঁধার দড়ি দিয়ে বেঁধে দেবো। এই দুটো পা দিয়ে তোর বুকে জোড়া কাটি মারবো। মারবি না, তোর এই পরনের লুঙ্গি দিয়ে তোর ওই দুটো পা আমি জড়িয়ে দেবো। তোদের মতো গোপাল ছেলেদের কিভাবে থামাতে হয়
হয় তা আমার ভালোভাবেই জানা আছে। ও কথা বলিস না রে ভাই, ও কথা বলিস না। আজকালকার দিনে কোনো ছেলে আর গোপাল হয়ে বাঁশি বাজায় না। প্রয়োজনে অন্যায় অবিচার দেখলে বাঁশও ধরতে পারে। চুপ! বেশ সকালবেলা একটু গা গরম কথা আলোচনা করে মনটাকে চাঙ্গা করছিলাম, তা পাগলটা এসে দিল 12টা বাজে। পাগলা, ভাগ এখান থেকে, ভাগ, জায়গা পাল্টা। আমাকে জায়গা পাল্টাতে না বলে তুই তোর চরিত্রটা পাল্টা রে, তোর চরিত্রটা পাল্টা। না হলে পরিবর্তনের চলে চলে যাচ্ছে এই যুগের ছেলে। তার স্বাধীনতা পেয়ে তার জন্য তোদের মতো কাপুরুষগুলোর বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিয়ে অবশ্যই পরিবর্তন ঘটাবে। জানি তুই পাগল, কিন্তু এত বড় পাগল তা তো জানতাম না। এই ভগবানপুর গ্রামে সবাই সবু মস্তান বলে ডাকে, আরে মনসুরের মতন ছেলে পাল্টাবে আমার নীতি, তাহলেই হয়েছে। ওরে গাধা, কলকাতার একরত্তি মেয়ে মমতা ব্যানার্জি যদি সারা পশ্চিম বাংলার নীতিটা পাল্টে দিতে পারে, তাহলে এই ভগবানপুরের সজল মনসুররা তোর নীতি পাল্টে দিতে পারবে না। পরিবর্তনের ঝড়ে কেটে যাচ্ছে দুর্নীতির কারণে। আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি পরিবর্তনের গান লেখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার কলম ধরেছে, বঙ্কিমচন্দ্র উপন্যাস লেখার জন্য বসেছে, বিদ্যাসাগর আবার মাইকেল মধুসূদন দত্তের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, কবি সুকান্ত ভট্টাচার্য রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর তুমি তো গিরিশ ঘোষের ক্যান্সার নিজে নিয়ে নিয়েছো, তাহলে আমার ক্যান্সারটাও নাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে, তোমরা সবাই আমাকে রক্ত দিয়েছিলে, তাই তোমাদের আমি স্বাধীনতা দিয়েছি। গত 36 বছরের নেতাগুলো কথার খেলাপ করলেও নেতাজি কিন্তু কথার খেলাপ করেনি, নেতাজি কিন্তু কথার খেলাপ করেনি। শান্ত শান্ত হতেই তো আমি চেয়েছিলাম রে, কিন্তু শান্ত যে আমি হতে পারিনি। চোখ বন্ধ করলে আমি দেখতে পাই আমার সীতাকে ওরা চিতায় তুলছে, দাও দাও করে চিতা জ্বলছে, আর সেই আগুনে আমার সীতা পুরে ছাই হয়ে গেল, সেই সঙ্গে পুরে ছাই হয়ে গেল আমার সোনালি আশা আকাঙ্ক্ষা, ভেঙে গেল আমার সোনালি দিনগুলো, চোখের জলে বন্যার আকার নিয়ে ভাসিয়ে নিয়ে গেল আমার সোনালি দিনগুলো। কিন্তু আজও পারিনি, আজও আমি ভাবতে পারিনি যে সীতা আজ আমার কাছে নেই। এই ভগবানপুর গ্রামে যা প্রতিবাদ করতে আসবে রে পাগলা, তাতেই মরতে হবে। তুই পুলিশ হয়ে তোর বউকে রক্ষা করতে পারিসনি, তাই পাবলিক কি করে নিজেদের রক্ষা করবে? তাই তো? হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আমি তো পুলিশ, আমাকে তো এক্ষুনি থানায় যেতে হবে। যারা আমার বউকে মেরেছে তার নামে চার্জশিট দিতে হবে, ওকে অ্যারেস্ট করতে হবে। এখন তো আমার অনেক কাজ। ওদের সাথে তো গল্প করে সময় কাটালে আমার চলবে না। দেখেছো আমার টুপি আর পিস্তলটা যে আমি কোথায় রাখলাম, খুঁজেই পাচ্ছি না। জানি প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় আমার টুপি আর পিস্তলটা যে আমি কোথায় রাখতাম মনে, আর সেটা এসে সেই টুপি আর পিস্তলটা দিয়ে আমাকে বলতো, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। হ্যাঁ রে, আমার তো খুব বাবা হওয়ার ইচ্ছে ছিল। তা একদিন সীতা এসে দাঁড়ালো আমার সামনে, সেদিন ওকে কি সুন্দর লাগছিল। লাল বেনারসি শাড়ি পরেছিল, চুলে আটকে ছিল বেল ফুলের মালা, কপালে লাল রঙের সিঁদুর। এসে বলল, শোনো আমি মা হতে চলেছি। ওর কথা শোনার পর আমার সে কি আনন্দে চোখ দিয়ে আমার জল বেরিয়ে এসেছিল। দোলনা থেকে খেলনা সব কিছু আমি কিনে এনেছিলাম। তারপর ওই সন্তানগুলো আমার মাথায় রড বেড়ে আমাকে পাগল করে দিল। ও আমাকে চিৎকার করে বলেছিল, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি পারিনি, অসম্ভব যন্ত্রণা হচ্ছিল আমার মাথার মধ্যে। ওকে আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। সীতার পাতাল প্রবেশ করে গেল। রাম পাগল পদবী নিয়ে রাজত্ব ছাড়লো। রাবণের দল বসলো অযোধ্যার সিংহাসনে। বাল্মীকি মুনির লেখা রামায়ণ কেজি ধরে বিক্রি হয়ে গেল।
কলিযুগের অধিকার দোকানে, কলিযুগের অধিকার দোকানে রিয়া কি আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস তোর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদের ভিত্ত মানবিকতা আমি যদি কেউ হয় সাজান হারানো সকালে তোদের চিতা আমি তুই মানুষটার জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়। সীতা বৌদি মারা যাওয়ার পর থেকে দিন দিন আমার কথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। পাগলটার কথা চিন্তা না করে তুই তোর নিজের কথা ভাব রে বন্ধু। আমার কথা না শুনলে তুইও সীতার মতন মরবি। এই দুটো ছাগল নিয়ে আর টিউশনি করে তোকে আর খেতে হবে না। সত্য চিন্তা তারপর যুগের ইতিহাসে যেমন সীতা ছিল তেমনি কলিযুগে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিল রে সবু। মনসুর ভুলে গেছ না? সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল, কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ইংরেজি দুর্গে আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন। মনসুর তোকে তোর বাবা মার মতো আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তুই যদি কোনো হাল তাহলে আমি বাগাতে তোর কামরা দেলে আমি দাসকে নিয়ে যাবো। কেন কেন এরকম বলছিস মারি? জানিস তো আমার মাথার উপর তার হাত আছে। তার চেয়ে বরং বেশি লাফালাফি না করে আমার সাথে তোর বন্ধুর বোনটার লাইন করে দে, অনেক অনেক বলবো অনেক মানে ঝামনা নিকলে আর জায়গা পাসনি বলি নেই দেখলি না রাখলি চল গড়িয়ে পারে। কেন করে এতক্ষণ পাগলা ডেসে বারোটা বাজালো, আবার 13টা বাজানোর জন্য ভট্টাজি বুড়ির বাড়িতে এসে হাজির হচ্ছে। ঘাট হয়েছে ঠাকুমা, ঘাট হয়েছে, আমি যাচ্ছি। এই যাবি তো আর যাবার সময় শুনে গা ওরাইটের বেটা ফের যদি দেখি বনে বাজারে ঘুরে ঘুরে ওই মেয়েদের নিয়ে টানাটানির চেষ্টা করছিস তাহলে হংলার জঙ্গল থেকে তেঁতুলের পাতা এনে ন্যাংটা করে তোকে লাগিয়ে দেব, তখন চুলকে মারবি না টান্না, চুলকে মারে রে ধাম্মা। আচ্ছা আমিও কিন্তু হাল ছাড়বো না। গাছের কাছে জমরুলে ফুল আমি ফোটাবই। চলে গেছে ঠাম্মা, তোমার তালা খেয়ে একদম পাকাপ্পা। সেটা হয়েছে বলে এখন বলতো তুই এই সাত সকালে পুকুরের এই নদীর ধারে ঘুরঘুর ঘুরঘুর করছিস কেন? আর বলো না, টিকু গো টিকু। কে তোরা ঢেলনা ছাগলটা? হ্যাঁ গো হ্যাঁ, নদীর ধারে ঘাস খাওয়াতে এনেছিলাম আর হাতের দড়িটা এক টানে খুলে নিয়ে সে যে এখন পালালো, তার খেতে ঢুকে তার ফসলের সর্বনাশ করছে ওই জানে। আমার 3 কুড়ি কাটে গিয়ে গেছে আর 2 কুড়ি কেলেই হয়। ওরে করতে আমি দুর্গা পুজো অনেক দেখেছি। বলি আমার এই চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। ছেড়ে কাশ মানে? আরে মানেটা হলো তুমি এখানে চিকুর জন্য অপেক্ষা করছো নাকি ওই ছোড়াটা ওই যে বাড়ি বাড়ি চিঠি বিলি করে বেড়ায় কি জানো না? হ্যাঁ সজল, ওই সজলের ফোনের জন্য অপেক্ষা করছো। তুমি না একটা বলে বনে বাগানে ঘুরে না ঘুরে এইবার ওই বাসন ঘরে ঢোকার ব্যবস্থা কর না। আচ্ছা ঠাম্মা, এই ভগবানপুরের কবে কোথায় কি হয়েছে শুরু করে কবে কোথায় শুরু হবে শেষ পর্যন্ত তুমি সব জানো, কি করে বলো তো? আরে জানতে হয় না কথা, জানতে হয়। ওরে এই ভগবানপুরে আমি হলাম একটা পঞ্জিকা। আমার প্রত্যেকটি পাতায় লেখা আছে এই ভগবানপুরের ইতিহাস। কথা উল্টালি এক এক করে বেরিয়ে আসবে ঐতিহাসিক চরিত্ররা। মাঝে মাঝে তুমি যে কি সব কথা বলে না, আমার সব
ওই ছাগলের জন্য এখানে যে অপেক্ষা করছিস, আমি ঘাটে গিয়ে একটা চট করে ডুব দিয়ে আসি। ডুব দেবে পরে ঠাম্মা, ডুব দেবে পরে। আগে শোনো, তোমাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে আমি দৌড়ে এসেছি। এই কি রে ভাই, তোর হৃদয়ের বন্ধু আর হবু আত্মীয় চলে এসেছে। ঠাম্মা, তুমি যখন উল্টো পাল্টা বলছো, বেশ, তাহলে আমি তোমাদেরকে খুশির খবরটা দেবো না। মানে তোকে আর ধ্যানরামি করতে হবে না রে উলাঙ্গের বেটা। মানে বল কি খুশির খবর শোনাচ্ছে রে? সে আসছে, আসছে যে ছোটবেলায় তোমার পানির বাটা লুকিয়ে রাখতো, পানির বাটা? যে ছোটবেলায় তোমার টিফিন বক্স থেকে টিফিন চুরি করে খেয়ে নিত, যে ভোরবেলা আম বাগানে দৌড়ে যেত আম কুড়ানোর জন্য, যে ঠাম্মার কোলে মাথা রেখে রাজা রানীর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ, আমার সেই একরত্তি ছোট বোন ফুলকি বাড়ি আসছে। ফুলকি আসছে? হ্যাঁ মনসুর, হ্যাঁ, লন্ডন থেকে কালি ফ্লাইট ধরে আসবে মুম্বাই, সেখান থেকে কলকাতা, আর কলকাতা থেকে ট্রেনে করে আসবে আমাদের এই ভগবানপুরে। আমার যে কি আনন্দ হচ্ছে! সে তো হবেই রে। তোর বাপ মা মরবার সময় বলেছিল সবাই ছেলে মানুষ করে, সদু তুই তোর বোনকে মানুষ করিস। আর আজ যে ছোট্ট ফুলকে, আজকে বোন কত বড় হয়ে এই দেশে ফিরে আসবে, তোর আনন্দ হবে না রে? আম্মা, আমি আমার বাবা মাকে দেওয়া কথা রাখতে পেরেছি। আমারও আনন্দ কম হচ্ছে না। কতদিন পরে আমার প্রিয় বন্ধু ফুলকিকে দেখতে পাবো, কাছে পাবো, কত গল্প জমে আছে। তোমরা যাও, সারা ভগবানপুরকে জানিয়ে দাও ফুলকি আসছে। ওই তো ঘাটে অনুসন্ধান করছে। ও বদনের মা, আমার মা, আমার মা, তোমরা সবাই শোনো, শোনো, আমাদের সেই ছোট্ট ফুলকি মস্ত বড় হয়ে গ্রামে আসছে গো, গ্রামে আসছে। ওরে ও দীপক, বিষ্ণু, শ্যামল, তোরা শোন, আমার বোন গায়ে ফিরছে। ও সোনা বৌদি, পিঙ্কি, কালো চাচা, মনোজ দাও, তোমরা শোনো, আমার প্রিয় বন্ধু ফুলকি ভগবানপুরে আসছে। আস্তে 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 গ্রামের মেয়ে ফুলকি মোদের, গ্রামের মেয়ে ফুলকি মোদের সিলেট থেকে ফিরে আসে। আস্তে 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 আমার দুটো পকেট ভর্তি করতে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে, আজকে সংসার করতে বিলাসবনের বাড়িতে চলে এলাম। আরে কোথায় আছে নাকি টাকা দিবে করিছেন, কিন্তু আমার বেলায় করিছেন নাই, টাকা দেই দিলে আছে বড়। শুধু আপনার ক্ষেত্রে কেন বলছেন স্যার? এই আমাদের মতন বাপে খেদানো আর মাল কাটানো লাখর মালগুলোকেই তো বিলাসবাবু বাঁচিয়ে রেখেছে। যা বলেছি হয়, বিলাসবাবু আছে বলেই তো দুটো হাড়ির ভাত খেতে পারে। আপনি এমন সরকার আপনাকে মাইনে দেয় না, এই শুধু বিলাসবাবুর টাকাতেই আপনার সংসার চলে। আরে মশাই, আপনি তো দোগরের ছাই, মাস গেলে সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছেন, আবার বিলাসবাবুর কাছ থেকে ঘুষও নিচ্ছেন। এই ঘুষ, ওই ঘুষ কোথায় আমার আপত্তি আছে? শুনতে কিন্তু খারাপ খারাপ লাগে না? এই যে একের পর এক দিনের পর দিন এদিকে দিকে দুর্ঘটনা হচ্ছে, তাতে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে। কত মালখোর নেশা করতে গিয়ে ওখানে প্রাণ দিচ্ছে। তাছাড়া ওই মারা যাচ্ছে যে মানুষগুলো, তাদেরকে সরকার টাকা দিচ্ছে। আরে এটা কি ঘুষ? ঘুষ নয়,
এটা হলো সহানুভূতির মূল্য। তারপর ধরো যদি কোনো মন্ত্রী কোনো জনগণের কাজ করে দেয়, তাহলে সেই জনগণকে ওই মন্ত্রী টেবিলের তলা দিয়ে টাকা দিতে হবে। ঘুষ ঘুষ নয়, এটা হলো পার্টি ফান্ডের চাঁদা। তারপর ধর তারাপীঠ থেকে কামাখ্যা, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, যেখানে যাবে দেখবে মন্দিরে হাজার হাজার লোক জোড়হাত করে বলছে, মা আমাকে এটা দাও, মা গো আমাকে সেটা দাও, ও মা আমাকে সেটা দাও, মা। এই বলে মন্দিরে বাক্সে টাকা দিচ্ছে। এটা কি ঘুষ? ঘুষ নয় মশাই, ঘুষ নয়, এটা হলো প্রণাম। তারা জনগণ নিলে ঘুষ নয়, মন্ত্রী নিলেও ঘুষ নয়, ভগবান নিলেও ঘুষ, সারা পুলিশ নিলে ঘুষ। এই আপনার মতো খরচা লোক আমি দেখিনি। আরে দেখবে না কোনদিন, দেখবে না কোনদিন। আরে আমি হলাম বাবা মায়ের একমাত্র সন্তান। আমার জন্ম হওয়ার পর আমার বাবা হাঁপানি, প্রেশার, সুগার সব কিছু হয়ে গেল। সে দেখে আমার মা বললে তুমি থাক হারিয়ে নয়, সেই থেকে তো আমি একমাত্র সন্তান। সেই তো বুঝলাম, কিন্তু কিন্তু বিলাসবাবু এখনো আসছেন না কেন? আসতে যখন বলেছি তখন নিশ্চয়ই আসবে। অপরাজিতা, একটা কথা বলে রাখবেন, হ্যাঁ আমি ভারতবর্ষের প্রথম সারির শিল্পপতি বিলাসবাবুর সেক্রেটারি অপরাজিতা। আমি যতই তাকে চিনি তার থেকে বড় অংশ কিন্তু আপনারা চেনেন না। এটা অবশ্যই ঠিক। একটা কথা বলে রাখবেন, তিনি যখন আসবেন বলেছেন তখন নিশ্চয়ই আসবেন। হ্যাঁ। তবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে তার জন্য। কারণ তিনি যে কোনো সময় হাজির হতে পারে ক্ষুধার্ত বাঘের মতো অথবা দানবীর হরিচন্দ্রের মতো। অপরাজিতা, হ্যাঁ, অপেক্ষা করতে হবে তার জন্য। যার ডান হাতের খবর বা হাত জানে না, যার জীবনে গোপ্র সাফল্য এই পৃথিবীতে তোমার জন্ম নিতে ভয় পায়, যার শিরা উপসা ধমনীতে বইছে হিংসুতার রক্ত। অপেক্ষা করতে হবে তার জন্য। যে কি ব্যাপার? আরে কি ব্যাপার বলুন তো স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না। একদম ঠিক। আপনি তো টাকা ছাড়া কোনো কিছুই বুঝেন না মশা। অপরাজিতা, অপরাজিতা, গীতা, বাইবেল, কোরআন যে মানে না আল্লাহ গড ভগবানকে, যে বানাতে কৃতদাস অজগরের মতো গোটা সমাজ থেকে যে গিলে খেতে চায়, মনটায় আমার বেড়ায় উড়ে উড়ে, ইচ্ছা করে যাই চলে যাই শহর থেকে দূরে, ইচ্ছা করে যাই চলে যাই শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। স্যার? আমি তো বুঝতে পারছি না। কি হলো? কি ব্যাপার? হঠাৎ ট্যাগে গালগাচ্ছেন, উল্টো রাস্তায় হাঁটছেন। একদম ঠিক। আপনি তো টাকা ছাড়া তো কাউকে ভালো বাঁচলেন না স্যার। সুখ ভরা সুখ নিয়ে জীবনে সবাই তো সুখী হতে চায়, ভালোবাসার প্রতীকী ধরাবে মোর ভালোবাসা। আরে কি ভাবছি, হ্যাঁ বলে বলুন। আরে কেন গান গাইছি? আরে টেনশন কমানোর জন্য গান গাওয়াটা খুব জরুরি। গান গাইলে আবার টেনশন হবে। আমি আমার ক্ষমতাকে মেনটেন করে সমাজের বুকে ছড়িয়ে দেবো পরিবেশন, তখন তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন।
আদর্শ চেতনা সততা খুঁজে পাবে না কোনো সলিউশন। যা দেখে লোভ লালসার হেডকোয়ার্টার আমার হবে প্রমোশন, তখন আপনারাই বলবেন মিস্টার বিলাস বর্মন কংগ্রাচুলেশন। অপরাজিত অপরাজিত আমার সুইট হার্ট সেক্সি, আজ তোমাকে না এই কথাটা দারুণ করছে, মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে এটা কোন সরকারি হাসপাতাল নয়, আর আমার স্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে যখন তখন যেখানে সেখানে আমাকে না জানিয়ে ঢুকে পড়বে। কিন্তু আমাকে এখানে কেন ডেকেছেন সেটাই তো বুঝতে পারলাম। তুষার বাবু আপনার উপর খুব রাগ। কেন কেন স্যার, আমি আবার কি করলাম? ওটার জন্যই তো রাগ হচ্ছে, এখনো কিছু করেননি। দিন কাল খাওয়া ব্যক্তি দোকান খোলা রেখে কাজ করুন। কি বলতে চাইছেন স্যার? শোনো, পুরনো সরকার ছিল, আমারও বেশ চলছিল, দুম করে পরিবর্তন ওই কারখানার শ্রমিক নেতা অধিকারী পরিবর্তনের মাথা টাড়া দিয়ে বসেছে। আমার বিরুদ্ধে শ্রমমন্ত্রীর কাছে যাবে বলে নালিশ করেছে। আমি সরল প্রকৃতি, সারা দিনে মানুষ, এসব ঝামেলা আমার পোষায়। ওরা চাইছে ন্যায্য অধিকার। এই তো অধিকারী অধিকার চাইতে চলে এসেছে। তা অধিকারী কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ির খবর না নিয়ে আমাকে এখানে কেন রেখেছেন সেটা বলুন। বাবা, খুব তাড়ায় আছো দেখছি। তা অধিকারী, শুনলাম নাকি তুমি ইদানিং আন্দোলন করছো, কারখানা গেটের মঞ্চে ধর্নায় করছো, আবার অনশন করার প্ল্যান করছো। সে আপনি যাই বলুন মালিক, আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, সবজি থেকে চাল, সবের দাম বাড়ছে, অথচ কত 20 বছর ধরে আমাদের মাইনে বোনাসে কি আছে, এই টাকাতে আর সংসার চলছে না। তাও তোমার সংসারে কে কে আছে অধিকারী? বউ, দুটো বাচ্চা, বুড়ো বাবা মা, অবারিত বোন। এবার আপনারাই বলুন, 10 বছর আগের ধার্য করা মাইনেতে সংসার চালাবো কি করে? এটা এটা আমি তোমার সঙ্গে একমত অধিকারী। এই কটা টাকা তো আর সংসার চালানো যায় না। সপোজ তুই এক কাজ কর, আজ রাতে ওই অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। মালিক! না, অধিকারী, তোমার কোনো ভয় নেই। তুমি আমার বাড়িতে থাকবে, তোমার মদ এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি দেবো। আজ রাতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট হয়ে তোমার পুরো পরিবারটা পুড়ে ছাই হয়ে যাবে। তখন তুমি একা অধিকারী, একা যা খরচ করছো তা মাইনে পেয়েও বেঁচে যাবে। কি দারুণ একটা আইডিয়া দিলাম। মালিক! আপনি এত বড় শয়তান! দেখেছো, আমাকে আবার শয়তান বলছে। আরে বাবা, আমি তো আপনার ভালোর জন্য এই আইডিয়াটা দিলাম। মালিক! অধিকারী, আমি যদি জামাটা খুলি তাহলে দেখবে আমার বুকের সাইনবোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অন্যায্যভাবে শয়তানি সাপ্লাই করা হয়, আর আমাদের কোনো শাখা নেই। কি বুঝলে? আর বুঝলাম বলেই বলছি, এইভাবে শ্রমিক কিষাণ মজুরদের খামানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাওয়া নলের মতো চলে উঠবে। অধিকারী বাবু, আপনি ঠান্ডা মাথায় কথার চেষ্টা করুন। ওনার সঙ্গে পাঞ্জা লড়তে যাওয়াটা কি ঠিক হচ্ছে? এতে আপনিও মারবেন আর সংসারটাকেও মারবে। আরে ভাই, খামোকা ঝামেলা করে কোনো লাভ নেই। তার যে বিলাসবাবু যেটা বলছেন সেভাবে সেইভাবে আমি অন্যায়কে মেনে নেব, তাই তো? কখনো নয়, আমি সবাইকে সব কথা বলে দেবো, আপনার মুখোশটা আমি খুলে দেব। যা তুষার বাবু, আপনার বুঝি আর পদোন্নতি হবে কেন স্যার? আরে কেন বলছেন কি? আমি ভেবেছিলাম কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতির চেষ্টা করব। তা এখন তো এই মাল পাবলিক 2 নম্বরই কথা ভাগ করে দিয়ে পাবলিক খেলা করে মিডিয়ার সঙ্গে আপনি হয়ে যাবেন ব্লাক স্টেট পুলিশ অফিসার, ব্লাক স্টেট। তখন আমি কি আপনার হয়ে সুপারিশ করতে পারবো? ওই শুয়োরের বাচ্চাটা কাম করে করে হবে। তুষার বাবু, এ আপনি কি করছিলেন? কাক কখনো কাকের মাংস খাইলে আমার সামনে দাঁড়িয়ে আমারই কর্মচারীকে মারতে চাইছেন। আপনি যদি সত্যি সত্যি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমিও আপনাকে। এ আপনি কি করলেন মালিক? এই
ওই অধিকারী আমি তো কিছু করিনি, যা করার তুমি করলে অধিকারী তুমি। আমি হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়া জঙ্গলে বেআইনি অস্ত্র পাচার করতে গিয়ে তুমি, এই তুষার বাবু তোমাকে অ্যারেস্ট করতে আসে, আর তুমি তুষার বাবুর পায়ে একটা গুলি করো, আর আত্মরক্ষার খাতিরে তুষার বাবু তোমাকেও আপনি পুলিশ হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান। ঠিক আছে, টাকা আপনার জন্য। ঠিক আছে, আপনি আপনি কয়েকটা অস্ত্র দিয়ে ওই বডিটাকে বগুড়ার জঙ্গলে ফেলে দিয়ে আসুন, আমি সেই মতো রিপোর্টটা লিখছি স্যার। তাই হবে। আর পিস্তলটা নিয়ে যান। যদি নেহাত পায়ে গুলি লেগেছে, না হলে আপনাকে ষষ্ঠাঙ্গেরটা প্রণাম করতাম। তবু দূর থেকে একটা প্রণাম করে যাচ্ছি। সত্যমেব জয়তের বাচ্চাটা যেভাবে বলে গেল, অধিকারীর লাশটা ঠিক সেইভাবে সাজিয়ে দিয়ে আয়না রে। জন্মহারা দুঃখীদের হাহাকার, শ্রমিক কৃষক হচ্ছে শ্রমিক কৃষক হচ্ছে জন্মহারা দুঃখীদের হাহাকার, শ্রমিক কৃষক হচ্ছে শ্রমিক কৃষক হচ্ছে চেতনা হারিয়ে বলছে বিদে, হে আমার দুর্ভাগা দে সাজন হারা দুঃখীদের হাহাকার, শ্রমিক কৃষক হচ্ছে শ্রমিক কৃষক হচ্ছে এই অধিকারীর জন্য তো একটা বড় করে ছাত্রছাত্রীর ব্যবস্থা করতে হবে। যতই হোক, ও তো আমার পার্সোনালি কর্মচারী ছিল। সেটা নিশ্চয় হ্যাঁ, তুমি বরং অফিসে গিয়ে ছাত্রটি কাকে কাকে নেমন্তন্ন করবে তার একটা লিস্ট বানিয়েছে। ওকে স্যার। শোনো, রাতে গেস্ট হাউসে এসো, আমার সেবা করলে তোমারই পুণ্য হবে। সেদিন থেকে তো আমাকে নিয়ে সেবা করিয়ে নিচ্ছেন স্যার, এ আর নতুন কথা কি? ব্যাংক ব্যালেন্সটা তো বেড়েই চলেছে, সেটা তো অনেক দিন থেকে দেখছি স্যার। স্কুল ফাইনালে রেজাল্ট দিয়ে 2-1 নম্বর বাড়িয়ে দিয়েছিল বলে বাপের মাসে হেডমাস্টার আমাকে জড়িয়ে ধরেছিল। কলেজে অ্যাডমিশন পাইলো বলে কলেজে গিয়ে আমাকে নিয়ে অন্ধকার করে গিয়েছিল। আর 2 বছর আগে আপনি আমাকে চাকরিটা দিয়েছিলেন বলে আপনার কাছে যদি আমাকে সময় দিতে হয়েছে, তাই তো বলতে বাধ্য হচ্ছে স্যার। এইগুলো করে রেজাল্টের নাম্বার, কলেজের অ্যাডমিশন কিংবা ব্যাংকের টাকা কতগুলো বেড়েছে তা হয়তো আমি বলতে পারবো না, তবে জীবনের যন্ত্রণা যে অনেকখানি বেড়ে গেছে স্যার। চিন্তা করবেন না স্যার, আমার দুপুরের ল্যাপটপে লজ্জার অপশনগুলো খুলে সম্মানের মাউসে ক্লিক করে আমার চরিত্রের মেল আপনার কাছে পৌঁছেছে। আমি গেস্ট হাউসে পৌঁছেছি, আমি গেস্ট হাউসে পৌঁছে দেখেছেন আমি কি রকম কম্পিউটারাইজ রক্ষিত বুঝেছি। এতে আমার কোনো দোষ নেই। কারোর চোখ খারাপ হলে ডাক্তার বলে চশমা পড়তে, কারোর পেট খারাপ হলে ডাক্তার বলে ওষুধ খেতে। আমার চরিত্র খারাপ, চরিত্র হাতে তো প্রচুর টাকা লাগে,
তাই তো আমি ভগবানপুরের সমস্ত অসহায় মানুষদের রক্ত জল করা পয়সা ছিনিয়ে আমার তৈরি করা ষড়যন্ত্রের মঞ্চে এক একটা কাঠের পুতুল আর যে আমার ইচ্ছায় নাচতে চাই না তার হাতে ধরিয়ে দিয়ে আমার পৃথিবী থেকে চলে যাওয়ার আমি দুদিন ধরে আমার মাথায় একটাই চিন্তা হচ্ছে ওই সজলের বোন ভুলকি নাকি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসবে। সে তো আর গ্রামের 5টা মেয়ের মতো বোকা হবে না। ও যদি আমার কাজে বাধা দিতে আসে তাহলে তো আবার শরীর বাচ্চা হয়ে যাবে। আবার টেনশন হচ্ছে, আহা মরি কি যে করি, টেনশনে মন ভরেছে ফুলের মতো ফুলকে আমার মনকে পাগল করেছে। ফুলের মতো ফুলকে আমার মনকে পাগল করেছে। থাকতে পারছি না, আজ ফুলকি আছে তাই ওকে দেখার জন্য মনটা আমার ছটফট করছে। ভালোবাসার জোয়ারে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। সাঁতার না জানলে আবার ডুবে যাবি। থাম্বা, তুমি না একটা ছাতা বেশ নিজেকে রোমান্টিক করে তুলেছিলাম। কথার মধ্যে কথা বলে দিলে তো আমার স্বপ্নটা 12টা বাজিয়ে। ও মা, তুই বুঝি জেগে জেগে স্বপ্ন দেখছিলিস? তা কিসের স্বপ্ন দেখছিলিস রে ভাই? চাঁদের চাঁদের স্বপ্ন? আমি স্বপ্ন দেখছিলাম দিনের আলো অন্ধকার কাটিয়ে রাতের অন্ধকার নেমেছে পৃথিবীর বুকে। আর পৃথিবীর অন্ধকার জ্যোৎস্নার আলো রাতকে করে তুলেছে মায়াবী। নীলাকাশে গাইছে প্রেমের গান, কোটি কোটি তারারা। আহ কি সুন্দর দেখাচ্ছে। আর ওই নীলাকাশে নিজেকে চাঁদকে জড়িয়ে ধরছে। দেখি চাঁদের ঝালো আমার বাচ্চা হয়ে যাবে। ও ঠাম্মা বলে যাতে তুমি লজ্জা পাও না কেন? আমি নয় ভালোভাবে বুঝতে পারছি ভুলকির সাথে তো তাড়াতাড়ি বিয়েটা না দিলে তুই একটা গান রুইর বাঁধাবি। সত্যি খাম্বা, সত্যি ফুলকিকে ছাড়া আমি বাঁচবো না। ফুলকি ছাড়া আমি একদম বাঁচবো না, একদম বাঁচবো না। আসছে তোর বাবা, দাদা দাদা আসছে তোর বাবা আসছে। ফুলকি ছাড়া একদম জানি বাবা। আর জানি বলেই আবার এই কাল বৈশাখিনী ধরে আমার মুখটা ছটফট করছে। মনটাকে শুধু শান্ত কর, মনটাকে শুধু শান্ত কর, কারণ তোরই জন্য অপেক্ষা করছে একটা চরম দুঃসংবাদ। কি বলছিস খোকা? আমি ঠিকই বলছি মা, ঠিকই বলছি। তুমি তো জানো মা, ওই সজল তার ফুলকির বাবা অপরেশ ছিল আমার প্রিয় বন্ধু। আর অপরেশ যখন আমার বাড়িতে আসতো
তখন ওর সাথে আসতো ওই ছোট্ট ফুলকি। আর আমাদের জীবন খুব ছোট রে। ওরা দুজনে মিলে যখন বর বউ খেলা করতো, তোরা তখন দুজনে খুব হাসতিস। একদিন তুই অপরেশকে ডেকে বললি, অপরেশ, ফুলকির যখন বিয়ের বয়স হবে তখন আমার সিঁদুর সঙ্গে ফুলকির বিয়ে দেব। হ্যাঁ বলেছিলাম মা, আমি হ্যাঁ বলেছিলাম, কিন্তু কিন্তু কি বাবা, বলো তো, চুপ করে গেলে কিন্তু কি? একটা অপত্য যন্ত্রণায় আমাকে থামিয়ে দিচ্ছে রে সিধু। আরে আমি না করে তোকে ফুলে মারবো কা? কি হয়েছে বল? সকালে সজল বলল, কাকা বাবু আজ ফুলকি আসছে, আজ ছেলের বউকে দেখার জন্য। মনটা আনন্দে আমার ভরে গেছে। ফোন করে ওই ঠাকুর মশাইকে একটা তাড়াতাড়ি বিয়ের দিন আমি ঠিকও করে ফেলেছি। এক রাত বুকে আশা নিয়ে ফুলকিকে আনতে আমি ওই সজলের সাথে ওই স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে দেখলাম দেখলি বল? ফুলকি আর আমার সজলকে সে ভালোবাসে না, সে ভালোবাসে বিলেত ফেরত এক ম্যান সাহেবকে। তার হাতে শাখা, কপালে চন্দন, আর না না বাবা, না, এ হতে পারে না, এ হতে পারে না। হয়েছে রে সিধু, হয়েছে। আমি নিজের চোখে সেটা দেখে এসেছি। ওর সিঁথিতে সিঁদুর, হাতে শাখা। কিন্তু বাবা, এই কথাটা শোনার পর আমার জীবনটা একটু ফাঁকা হয়ে গেল বাবা। চোখের জলে ঝাপসা হয়ে গেল আমার দু চোখের স্বপ্ন। এখন কি নিয়ে বাঁচবো আমি? ঠাম্মা, ঠাম্মা, কথাটা শোনার পর আমার জীবনটা আজ মৃত্যু হয়ে গেল। আমার মনে উচ্ছ্বাসে ধাক্কায় তৈরি গেল আমার সামনে পুরে ঘর। বলো না ঠাম্মা, এই ভাগ্য আমার সাথে কি করলো ঠাম্মা? কি করলো? সিধু, কি শোনালে বাবা? এখন এই কথা শুনে আমার আত্মহত্যা করে ছাড়া আমার কোনো পথে এক চড়ে তোর সব কথা দাঁত আমি ফেলে দেবো, রাস্কেল কোথাকার। দেখেছো মা, দেখেছো, আমি যদি মারা যাই তাহলে এ বেটা এভাবে কান্নাকাটি করবে না যেমন এখন সে কাঁদছে। শোন, আমি যে কথাগুলো বলেছি সব মিথ্যে 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 মিথ্যে। নাটক করছিলিস? হ্যাঁ মিথ্যে। ফুলকি দিয়ে দিয়ে কিছুই করেনি মা, কিছুই করেনি। তুই নাটক করছিলিস? হ্যাঁ নাটক করছিলাম। তুমি বিশ্বাস করো মা, এই নাটকের নাট্যকার আমি নয়, এই নাটকের নাট্যকার ওই ফুলকি। ট্রেন থেকে নেমে সজল আমাকে বলল, ফুলকি আমাকে বলল, কাকা বাবু ফুলকি সিধু আমাকে আগের মতো ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা নিতে হবে। তাই তুমি গিয়ে বানিয়ে বানিয়ে সব কথাগুলো বলবে। আমিও এখানে এসে গম্ভীর হয়ে ফুলকি এখন কোথায়? কেন রে? কি করবি? ওকে গলা টিপে খুন করে নিজেও জেলে থাকবো। ওরে আমার পিরপুরি রে, এই ফুলকির সামনে এসে দাঁড়ালে বেরিয়ে যাবে তো। কি বেরিয়ে যাবে? তখন আমার সিঁদুর সুরে সুর মিলিয়ে ফুলকি গাইবে, मुझको हुई न खबर, चोरी चोरी छुप छुप कर, कि प्यार की पहली नजर हाय ले गई ले गई।
ভালো করে দেখি। ও বাবা, কত বড় হয়ে গেছে। এইবার তো কেমন নাগরের মতন লাগছে। খোকা, একটা ভালো দিন দেখে এই সিঁদুর করাতে চুলিয়ে দেবে বুঝতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কামি? তোমাদের সেজুকে বিয়ে করার আমার ভারী হয়েই গেছে। আমি ভেবেছিলাম যে কাকা বাবুর কথাগুলো বিশ্বাস করবে না, অথচ তা তো হলোই না। বরং ওই কথাগুলো শুনে এই রাম ঠাকুরের মতো একটা ভে ভে করে কান্না করে। তোমার বিয়ে হয়ে গেছে এই কথাটা শোনার পর আমার চোখে জল আসতে স্বাভাবিক। ভাবলে কি করে? ভাবলে কি করে যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো? আচ্ছা, গত 4 বছর আমি পড়াশোনার জন্য গ্রামে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আর সেই 4 বছরের মধ্যে একটা রাত অতি কেটেছি যে আমি তোমাকে ফোন করে কখনো গুড নাইট বলিনি। এই 4 বছরের মধ্যে কি একটা সকালও কেটেছে যে সকালে আমি তোমাকে ফোন করে গুড মর্নিং বলিনি। দেখেছো তো ঠাম্মা, দেখেছো তোমাদের ফুলকিটা বিদেশ থেকে ঘুরে এসে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। ঝগড়া করছিস কেন রে? বেশ করবো, আমি ঝগড়া করবো। ও আমাকে অবিশ্বাস করে কোন সাহসে শুনে? এই তো ঝগড়া করো মা, ঝগড়া করো। এইরকম ঝগড়াতে বৌমায়ে আমার খুব পছন্দ। কাকা বাবু, বহুদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে ফুলকি। বহুদিন পরে এই ভট্টাজ বাড়ির প্রত্যেকটা শাখায় শাখায় যেন আলোগুলো জ্বলে উঠবে, সানাইয়ের শব্দে মুখরিত হবে। গোটা গ্রাম লাল বেনারসি আর টুনি বাল্বের আলোয় যখন ঝলমল করবে, তখন মনে হবে আমার কি আনন্দ, আমার কি আনন্দ। কিন্তু মনে রাখিস মা, ওই সিঁদুর কাছে তুই বউ, আরে ঠাম্মার কাছে তুই নাক বউ, কিন্তু আমার কাছে তুই মেয়ের মতো রে ফুলকি, মেয়ের মতো, মেয়ের মতো। কাকা বাবু, যাই তোর দাদাকে সঙ্গে করে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে পাঁচি থেকে একটা ভালো দিন পছন্দ করি। আর ওর কথাই বলে যেটা হবার সেটা হয়, শুভ কাজে দেরি নয়, শুভ কাজে দেরি নয়। ইচ্ছা, কাকা বাবু তো শুভ কাজে দেরি নাই বলে গড়গড় করে চলে গেল। এদিকে আমার পেটে দেখি কম দিচ্ছে। ও মা, সে কি কথা তোর খিদে পেয়েছে? মা, পাবে না। সেই কলকাতা থেকে ট্রেনে করে কতটা সময় লাগলো এখানে আসতে। আমি তো স্টেশনে নেমে দাদার কাছে লাগেজ গুলো ধরিয়ে দিয়ে আমি সোজা চলে এলাম তোমার বাড়িতে। বললাম তুই বাড়ি ফিরে যা, আমি ঠাম্মার কাছে খেয়ে তবে যাবো। ও ঠাম্মা, তুমি যেতে দাও না। তোমার মনে আছে ঠাম্মা, ছোটবেলায় আমি স্কুলে যাবার আগে আমি আর দাদা এই বাড়িতে চলে আসতাম। আমি আলু পোস্ত খেতে ভালোবাসতো বলে আমি রোজ আমার জন্য আলু পোস্ত বানাতে। মনে থাকবে না, মনে থাকবে না। আর তোমার জন্য তৈরি করা সেই আলু পোস্ত খেতে খেতে আমারও সজলদার পেটে চড়া পড়ে যেত। বেশ হলো, এখন আমি আলু পোস্তই খাবো। আমি আলু পোস্ত, পিউলির ডাল, ভাত আর মোরলা মাছি ডাল। আর পাল্টাবো না, আমি তোমাদের ফুলকি হয়ে থাকবো। আমি আলু পোস্ত খাবো, গাছে উঠবো, তোমার নাতির সঙ্গে আমি ঝগড়া করবো, আর অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবো। এই গ্রামের অবস্থা আগের মতো ভালো নয়। এই গত 4 বছরে অনেক কিছু পাল্টে গেছি। আমি বলি কি, আমি তোকে খাবার ব্যবস্থা করি। আচ্ছা, চলো, আমি তোমার সঙ্গে ওই রান্না করে যাই। চলো, আমার সঙ্গে কি একটা লাভ নেই ভাই। ওই দেখছি না আমরা কেমন কিরকম করে চপ করে তো থেকে আসছে। আচ্ছা, কেমন ডাকছে বলো তো? কেন সকাল থেকে চাঁদকে জানাচ্ছিল, এখন তোকে জানাবে। এই যে
বলে যায় যা পারে তাই। তুমি এবার কি হ্যাঁ আমার কোথায় তো রান্না করে যাচ্ছি কেন আমার কথা কি একটু মনে পড়ে না? আরে বাবা তোমাকে মুরগি বানাতে আমার ভীষণ ভালো লাগে। আমি মুরগি আচ্ছা ডানপিটি মেয়ে পাল্লা করেছি অবু সাবিকে মুরগি বানাচ্ছে তুমি জানো আমার মুখ থেকে অসংখ্য কথা থাকো আমার আত্মহত্যা করার ইচ্ছে ছিল। আচ্ছা বাবা সরি আর আমি মজা করবো না, এবার বলছি তো। হ্যাঁ এইভাবে কি সরি বলে না? তাহলে কিভাবে সরি বলি? আরে তুমি জানো না এই তুমি বিদেশ থেকে ঘুরে এলে এই দেশে জানো না কিভাবে সরি বলে? No. কিন্তু আমি একটু করবো অনেকদিন পর আমি তোমাকে এখানে আমি হজমের ওষুধ দিয়ে যাবো। তুই রাখা ধরে পেরে নে বাধা। গাধাদের হাতে কি ঘড়ি থাকে নাকি? যেটা ঘড়ি দেখে ঢোকা বেরোলে করবে। আরে কিন্তু আমি ঠিক চিনলাম না। আরে ও হচ্ছে প্রশান্ত আরে হচ্ছে ফুলকি। ফুলকি চাল না খেয়ে আমি চিনতে পেরেছি। যা বুঝলে ফুলকি দিদিমণি আপনি যেমন ব্লেড আমিও তেমনি ব্লেড। ইলেকট্রিক চাকু। হ্যাঁ গো, ওই বছর 5 আগে কলকাতার একটা কারখানাতে কাজ করতো। তার মালিক একদিন বলল কিছু মাল ওই ব্যাংককে নিয়ে যেতে হবে। আমিও মনের আনন্দে যেখানে মাল দিতে হবে তার ঠিকানাটা নিয়ে ওই এরোপ্লেনে চেপে ওখানে সারা পৌঁছে দেখি আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। সবাই দেখি ইংরেজিতে কথা বলে, আমি তো আর ইংরেজি জানি না, আমাকে ঠিকানাটা বলে দেবে কে? সত্যি তো? তখন তুমি কি করলে? মাথায় একটা বুদ্ধি খাটালাম। কি বুদ্ধি? 4-5 দিন থাকবো বলে আমি সঙ্গে করে জামা প্যান্ট নিয়ে গিয়েছিলাম। যার মধ্যে আমার গায়ের চাদরটা বিছিয়ে আমার জামা প্যান্টগুলো তার উপর রেখে আমি জোর করে চিৎকার করে বলতে লাগলাম, ছেলের মাল 16টা, ছেলের মাল 16টা। অমনি একটা দৌড়ে লোক এসে আমার হাতটা চেপিয়ে ধরে বলল, মারবো হারামজাদা একটা। এটা কোনো হাওড়ার হাট পেয়েছ? সঙ্গে সঙ্গে আমিও তার হাতটা চেপে ধরে বললাম, এই তো বাঙাল, এই ঠিকানাটা একটু বলে দিন না। এবার বুঝতে পারছো তো কি রকম ভাগল নিয়ে আমাকে থাকতে হয়? না এখনো পুরোটা বুঝেনি, তো তবে আস্তে আস্তে বুঝে যাবে। এখন যাই, বেশি দেরি হলে আবার আরো ওই রাসমণি ওলাটার বেটা বলে গালাগাল দিবে। চলি গো। এই সিদ্ধার্থ দা, সবাই নাকি বলাবলি করছে ওই ফুলকি দিদিমণি বিদেশ থেকে ফিরে এসে তোমাকে নাকি পাত্তাই দিচ্ছে না। আমাকে পাত্তা দিচ্ছে না? তাই লোকেরা বলেছে। শোন ওই গ্রামের লোকদের বলে দিয়ে আয়, গাই বছরে যদি মিল থাকে না মনে দিয়েও দুধ দেয়। ফুলকি দিদিমণি তুমিও দুধ দেবে নাকি? লাগছে না। ওই বিলাসদার বিরুদ্ধে গ্রামের মানুষ মুখ বুঝে থাকলে আমি কিন্তু মুখ বুঝে থাকবো না। তুমি তো তার একটা প্রতিবাদ করতে পারতে। হ্যাঁ তুমি না সাংবাদিক, তাহলে চোখের সামনে এত বড় অন্যায় দেখে কেন তুমি মুখ বুঝেছিলে? এই ভগবানপুর গ্রামের মানুষগুলোর যে আর কোনো উপায় নেই ফুলকি। তোমরা আমার বন্ধু হয়ে তোমরা যদি সবাই এই ধরনের কথা বলো। অধিকারী কাকাও প্রতিবাদ করতে গিয়েছিল, কি হলো? সংক্রান্তের শিকার হয়ে সন্ত্রাসের কাছে মাথা নোয়াতে হলো তাকে। তার সংসারের কি হবে? অধিকারী মোটে ভালো লোক ছিল না বংশু, বেআইনি অস্ত্র পাচার করতো,
ও ডেড বডির পাশে প্রচুর অস্ত্র পাওয়া গেছে। আমি নিজে সে খবর ধন্যবাদ ছাপিয়েছি। যা দেখবি তা সবসময় জন্য সত্যি হয় না সিদ্ধার্থরা। তুমি তুমি ওই ওই অধিকারী কাকার পাশে তুমি অস্ত্র দেখেছো বলে তাকে তুমি বলছো যে সে খারাপ লোক ছিল। তুমি একবার ভেবে দেখেছো যে শ্মশানে কত সার দিয়ে মরা সাজানো থাকে আর তাদের পাশে থাকে তার ফুলের তোড়া, আর তাহলে তুমি তখন কি বলবে? ওই মানুষগুলো জীবিত অবস্থায় ফুলের ব্যবসা করতো। এটা পরিবর্তনের যুগ এসেছে। মহাবলী অত্যাচার সহ্য করার দিন আমাদের কাছে এখন শেষ হয়ে গেছে। মানুষের জীবন থেকে প্রতিরোধ প্রতিবাদের যে ভাষা আমরা হারিয়ে ফেলেছি তাকে আবার নতুন করে আমাদের মুখে ফিরিয়ে আনতে হবে। তুমি বিলাস বর্মাকে চেনো না? ভুলকি তাই কথা বলছো? ও পারে না এমন কোনো কাজ নেই। ক্ষমতা, পয়সা, লোক, লালসা সব ওর, ক্ষমতা, পুলিশ সব আছে। কি নেই ওর তুমি প্রবেশ করে একটু চারটি ক্ষমতা নয়। তুমি প্রতিবাদ করতে গেলে ও তোমাকে কাদা মোটা রাস্তায় ঘাড় ধাক্কাতে ফেলে দিতে পারে। হাসালে সিদ্ধার্থ, তুমি হাসালে। ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া যায় কিন্তু প্রতিবাদকে কখনো থামানো যায় না। যদি যেত তাহলে যে মহাকরণ থেকে একদিন মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ বার করে দিয়েছিল সেই মহাকরণের মহামন্ত্রীর আসনে আজ মমতা ব্যানার্জি বসে থাকতে পারতেন না। তোমরা নিশ্চিন্তে থাকো, আমার কোনো কাজে বিলাস বর্মা যদি বাধা দেয় ওর মুখে ছবল আমি মারবই মারব। ওই নারান্দার বউকে মারার জন্য যে অপরাধ করেছে তার জন্য কালকে আমি থানায় গিয়ে ওর বিরুদ্ধে ডায়েরি করব। এই যে ফুলকি, সিদ্ধার্থ, মনসুর, তোরা আছিস দেখছি। তোদেরকে একটা সুসংবাদ দেব বলে আমি এখানে দৌড়ে ছুটে এসেছি। সুসংবাদ? কি সুসংবাদ দাদা? আর তাড়াতাড়ি বলো না, আমার তো বয়স হয়েছে না। বলবো তার আগে এনে তোর জন্য একটা আলু আর কামিজ কিনে নিয়ে এসেছি। দেখ তোর পছন্দ হয়েছে না? দেখ আর মনসুর এই নে তোদের সকলের জন্য এই হলদিরামের লাড্ডু এনেছি। লাড্ডু ঠিক আছে, আমরা সকালে মিষ্টি মুখ করবো। আর সিদ্ধার্থ, এই নে তোর জন্য আমি এই প্যানটা এনেছি। এই প্যান দিয়ে তুই খবরের কাগজ লিখবি। সবই তো বুঝলাম। ফুলকির জন্য হঠাৎ করে সাগর কামি, সকলের জন্য বিদ্যুৎ করা মিষ্টি, আর আমার জন্য নতুন পেন, এসবের মানে কি সদস্যা? বলছি আজ আমার খুব আনন্দের দিন। অনেক দিনের স্বপ্ন আজ আমার সার্থক হয়েছে। জানিস ফুলকি, আমাদের আর মাসের শেষে ধার করতে হবে না। খুব ধুমধাম করে তোর আমি বিয়ে দিতে পারবো। বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি সুখে সংসার করতে চাইছো, তাই তো? আরে বোন না, এসব তুই কি যা তা বলছিস? আর যা বলে তোমাকে লজ্জা পেতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। এবার বলো তো দাদা, তোমার আসল খুশির খবরটা কি? তুমি কি লটারি পেয়েছো? লটারি নয় রে বোন, লটারি নয়, দেবতার পরশ পেয়েছি। আর ওই দেবতা আমাকে দেখে চাকরি দিয়েছে। চাকরিটা তুমি আগে করতে হবে না? হ্যাঁ, আমি চাকরি করতাম, আর সেই ৩,৫০০ টাকার চাকরি আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর তার বদলে আমি কাল থেকে যে চাকরিটা করতে যাব সেখানে আমি মাইনে পাবো ১০,০০০ টাকা। 10,000 টাকা? হ্যাঁ, আমাদের আর অভাব থাকবে না। অভাবের কালো মেঘ কেটে গিয়ে দেখা দিচ্ছে সুখের সূর্য। কোথায় তুমি চাকরিটা পেয়েছো দাদা? বিলাসদার কারখানাতে। দাদা, হ্যাঁ রে বোন, হ্যাঁ, বিলাসদার নিচে দেখে আমাকে চাকরি দিয়েছে। ওর কারখানার সুপারভাইজার আমি। মাস গেলে আমি মাইনে পাবো ১০,০০০ টাকা। অ্যাডভান্স হিসাবে 1 মাসের টাকা ও আমাকে দিয়েছে। গায়ের 10 জন বিলাসদার নামও বাজে কথা বললেও আমার কাছে বিলাসদার দেবতা। চুপ করো দাদা, তুমি চুপ করো। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যে মানুষটা তুমি জনতার আসলে বসেছ, তুমি কি জানো সেই মানুষটাই গ্রামের আর 5 জনের ক্ষতি করবে? তাতে আমার কি? আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোয় পাচ্ছি। বাহ বাহ দাদা, বাহ, জবাব নেই তোমার। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য গোর্খাল্যান্ডের মতো
তুমি পশ্চিমবঙ্গের বুক থেকে পাহাড়টাকে আলাদা করে দিতে চাইছো? হ্যাঁ হ্যাঁ চাইছি চাইছি, আপনি বাঁচলে বাপের নাম। না দাদা না, ও চাকরি তুমি দয়া করে ছেড়ে দাও দাদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি ছেড়ে দাও। কখনো না। একবারও কি ভেবে দেখেছিস এতগুলো দিন আমি কিভাবে কাটিয়েছি? এই কটা টাকা মাইনে পেতাম বলে দিন রাত টিউশনি করে আমি লেখাপড়া শিখিয়েছি, নিজে না খেয়ে প্রতি মাসে আমি তোকে টাকা পাঠিয়েছি। আর আজ যখন 2 টাকার মুখ দেখছি তখন তুই সেই চাকরি আমাকে ছেড়ে দিতে বলছিস। কান খুলে শুনে রাখ, ওই বিলাস দেওয়া চাকরি আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। মনসুর, মনসুর, আচ্ছা একটা কথা শোনো, আমার কথা না হয় দাদা শুনবেন, আমি জানি, কিন্তু তোমরা তো দাদার একটা ভালো বন্ধু, তোমরা দাদার ভালো বন্ধু সব দেখতে, তোমরা বলো না তাহলে দাদা নিশ্চয়ই শুনবে। তুই তোর দাদাকে ভালো করে চিনিস ফুলকি? সজল যা একবার বলে তাই করে। তাই বিলাস মোল্লাকে যখন দেবতার আসনে বসিয়েছে তখন হাজার বোঝালো সে কারো কথায় বিশ্বাস করবে না, কারো কথায় বিশ্বাস করবে না, কারো কথায় বিশ্বাস করবে না। সেটা তো তুমি অন্তত কিছু একটা করো। কি করবো আমি, কি করবো? অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে ফুলকি। তোমার দাদা সে ক্লান্ত শরীরটাকে সোনার ঘাটে চড়িয়ে দিয়েছে, আর আমি তোমার দাদা একটু হয়ে গেছি অন্ধ। অন্ধ হয়ে যাওয়া অন্ধ মানুষের ঘুম আমি তো কোন ছাড় খোঁজ ভগবানও ভাঙাতে পারবে না কিছুতেই। বিলাস শুরুতেই তুমি ঘোড়ায় বাঁচানো থেকে সীমান্ত করতে চাইছো, কিন্তু না, আমি তো হতে দেব না। তোমার এই সুখের প্রাসাদ আমি ভাঙা করিয়ে দেব, তোমাকে আমি সুখের রাজ্য থেকে টেনে নামাবো, তোমার মুখোশ আমি তো হাতে পেয়ে তোমাকে তোমার ভয়ে আন্দোলন লোক বুঝাচ্ছি, তারা একদিন ঠিক করছে উঠবে, আমি আমার অবস্থা করবো, তুমি খুনের করে চিৎকার করে বলে উঠবে তো নয়, যেন আগুনের খুঁড়িতে। দেবী চৌধুরীরা এই সকাল থেকে এটা কর সেটা কর বলে বাড়ি মাথায় করছে। আপনারাই বলুন একা হাতে এত কাজ সামলানো যায়? ভারী ওই ছুটিবাজ বুড়ির পাল্লাই পড়েছে, কাজ নেই, অন্য নেই, সকাল থেকে বাড়িটাকে ধর্মস্থান বানাবে বলে খালি গোবর জল ছিটে দিচ্ছে। এদিকে যে গোবরের গন্ধে বাড়িটা ভুর ভুর করছে, সে খেয়াল আছে? ইচ্ছে করছে কাজ ছেড়ে দিয়ে পালায়। 24 ঘন্টায় 42 বার বলি আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাবি, তা কাজ ছেড়ে দিয়ে কোথায় যাবি রে? ওই বুড়াইটার কাছে যাবো বউয়ের কাছে। সে তোমাকে সঙ্গে তো ঝগড়া করে চলে এসেছি, যাবার মুখ আছে তো? ওই ঘটনার পর তার না মাথা গরম হয় ঠাকুরমা। ও কি করেছে জানো? কি করেছে? কলকাতার কারখানাতে কাজ করতাম, 1 বছর বাড়ি যেতে পারি, তারপর ছুটিও দেয়নি। 1 বছর পর যখন গায়ের বাড়িতে আমার বউয়ের কাছে গেলাম, তখন দেখলাম আমার বউয়ের কোলে বাচ্চা। আমি সারা বউকে রেগে গিয়ে জিজ্ঞেস করলাম, বললাম 1 বছর ঘরে ছিলাম না, তো তোমার কোলে বাচ্চা এলো কি করে? ওই করে হেসে বললো, কি বললো? তুমি বাড়িতে ছিলে না তো কি হয়েছে? আমি তো ছিলাম। এত রেগে যাবার কি আছে রে ভাই? তোর বউ তো তোর উপকারই করেছে, তোকে কষ্ট করতে হলো না, অথচ তোর বংশবৃদ্ধি হয়ে গেল। মাথা খারাপ হয়েছে মা। ওই অন্য লোকের বাচ্চাকে আমি নিজে
নিজের ছেলে বলে কবে তুলে আদর ওরে ঢামনা! অন্য লোকের মেয়েকে বউ করে ঘরের দরজা বন্ধ করতে পারো, আর অন্য লোকের ছেলেকে নিজের ছেলে মনে করে কোলে নিতে পারবে না। ঠাকুরমা, ঠাকুমা কি এই গাই বাছুরে আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। এই গাই বাছুরে আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। নাতি শুধু কেমন কাছে গাই ধরেছে, নাতি শুধু কেমন কাছে গাই বাছুরে আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। গাই বাছুরে আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। নাতি শুধু কেমন কাছে গাই ধরেছে। এই থামবে। আরে থামলাম, থামলাম, থামলাম। কোথায় আমার এই কাটা ঘাটে মলম লাগাবে? তা না হয় নুনের ছিটা দিচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে ওই বউয়ের জন্য আত্মহত্যা করে এই! এই বয়সে মরবি কি কথা রে? শোন শোন, আমার মনে হচ্ছে ওই মোবাইলের ফোনের মতো তোর চার্জটা কমে গেছে। তাই আমি বলছি কি শোন, ওই দুদিনের ছুটি নিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আয়, তাহলে দেখবি একবারে ফুল চার্জ, টাওয়ার একবারে টনটন টনটন করছে। তখন আর মরতে তোর আত্মহত্যা করতে ইচ্ছে করে না। রাজা বলছো ঠাম্মা, প্রায় 6 মাস হয়ে গেল কিন্তু বাড়ি যাইনি। তাই নাকি? যাসনি ঠিকই, আমরা তো তোকে কেউ যেতে বারণ করিনি। যেতে হলে যা, 2 দিন ঘুরে আয়। তবে যেতে হলে এক্ষুনি যা, কারণ মাসখানেক পরেই ছুটি আর কিন্তু তুই পাবি না। ছুটি পাবে না মানে? কি বলছিস রে খোকা? কারণ আমি সিঁদুর দিয়ে ঠিক করে ফেলেছি। আমাদের এই ছোট বাবুর বিয়ে। হ্যাঁ রে, এই খবরটা দেবার জন্যই তো আমি ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে সোজা এখানে চলে এলাম। তা ভালো, নাগবইয়ের মুখ দেখে মরতে পারবো। তা ঠাকুর মশাই বিয়ের কোন তারিখটা ঠিক করে দিল রে খোকা? আগামী মাসের 10 তারিখ গোধূলি লগ্ন, বুধবার। সেটি রে খোকা, আর সামনের মাসের 10 তারিখে, তার মানে হাতে তোর বেশি সময় নেই। ওরে ভক্তার জনের একমাত্র বংশধরের বিয়ে বলে কথা, ওই নমো নমো করে ঘর থেকে ছাড়লে তার হবে না। ওরে আত্মীয় কুটুমদের নেমন্তন্ন করতে হবে, বিয়ের বসাতে হবে, গায়ে হলুদের জন্য এওদের জিদের নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসতে হবে। এই কদিনে এত কাজ তুই সামলাবি কি করে বলতে কোথা? সব সারাতে হবে মা, সারাতে হবে। যেমন করেই হোক সারাতে হবে, কারণ 10 তারিখ ছাড়া আর এই মাসে কোনো বিয়ের লগ্ন নেই। চিন্তা করবেন না কর্তা, আমি আছি না। ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একাই সামনে নেব। সে না হয় বুঝলাম, আপাতত যা, ওই মন্দির তোলার ক্লাব ঘরে সিধুটা ক্রাম খেলছে, ওকে নিয়ে বল আমি ডাকছি। আচ্ছা, এ বাড়ির হবুকে বিয়ের টোপর পরানোর জন্য আমি একদম ধরে নিয়ে আসছি। দেখেছো মা, দেখেছো, সিঁদুর বিয়ে হবে শুনে এই বেটার চোখ আনন্দে একবারই ছালাপালা হয়ে গেছে। আনন্দ তো হবেই রে খোকা, আনন্দ তো হবেই। হ্যাঁ মা, কিন্তু আজকে দিনে আমার বড্ড বেশি বৌমার কথাটা মনে পড়ছে রে খোকা। থাক মা থাক, ওই অতীতটাকে মনে করে আর আমি আমার জীবনটাকে ব্যথায় নিতে পারছি না। ওই ওই অতীতটাকে আমি বলতে চাই না, আমি করতে চাই না। এ কি খোকা? বিদিশা স্বার্থপরের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মা। ওকে মনে রেখে কি লাভ? আমি তো সারা জীবনে ওর কাছ থেকে কিছুই চাইনি, শুধু বলেছিলাম
পাশে থেকো বিদিশা, পাশে থেকো। আমার আমার এতটুকু চাওয়া সে পূর্ণ করতে পারলো না। দেখি খোকা, তোর চোখে জল, তুই কাঁদছিস খোকা? বুকে ঝড় উঠলে চোখ দিয়েতে জল আসবেই মা, চোখ দিয়েতে জল আসবে। তুই একটু চুপ কর খোকা, তুই একটু চুপ কর। ওরে, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আমি কেমন করে বাঁচবো বলতে পারিস খোকা? ওরে, যাবার কথা ছিল আমার, আর চলে গেল সে এক রত্তি মেয়েটা। মা তুমি তো জানো, মা তুমি তো জানো, বিদিশা যখন বছরে একবার তার বাপের বাড়ি যেত, তখন যাওয়ার সময় বলে যেত, চিন্তা করো না, আমি আমি ঠিক তাড়াতাড়ি ফিরে আসবো। সেই 4 বছরের সিধুকে আমার কলে চাপিয়ে দিয়ে ওই যে হাসপাতালে গেল, আর আর সে ফিরে এলো না মা, আর সে ফিরে এলো না। চোখের জল মজবে খোকা, চোখের জল মজ। ওরে, নিষ্ঠুর নিয়তির পদক্ষেপকে পাল্টে দেবার ক্ষমতা সাক্ষাৎ ভগবানেরও নেই। ছোটবেলা থেকে সিঁদুর কাছে তুই বাবা, তুই মা, আর ওর বিয়েতে তোর যে বেশি দায়িত্ব। এই ভট্টাচার্য বাড়ির ঝাড় বাতিগুলো তোকে যে নিজের হাতে জ্বালতে হবে রে খোকা, জ্বালতে হবে। শুধু কি তাই কাকা বাবু, এ বাড়ির দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে এই ভগবানপুরের দায়িত্ব আপনাকেই নিতে হবে। হঠাৎ তুমি আমার বাড়িতে? আরে কেন কাকা বাবু, কেন? আমি কি এ বাড়িতে আসতে পারি না? তুমি এই ভগবানপুরে আছো এতগুলো বছর, একটা দিনও তো দশমীর পর তুমি বিজয় করতে এ বাড়িতে আসুনি, তা আজ হঠাৎ? ও এই কথা, তাহলে একসাথে সব বিজয় আর প্রণাম আমি একসঙ্গে সেরে না। থাক, থাক। থাকবে কেন মাসিমা, থাকবে কেন? শুধু আমার নয়, এই ভগবানপুরে গুরুজন বলতে আপনি তো একমাত্র জীবিত আছেন। এই বাড়িতে আসার কারণটা জানতে পারি কি? তার আগে ঘটনা শুনেছি, এই বিজয়ার পর প্রণাম করতে এলে আপনি সবাইকে নারকেলের নাড়ু খাওয়াবেন। তা আমাকে খাওয়াবেন না? নারকেলের নাড়ু খেতে তুমি যে এ বাড়িতে আসনি তা খুব ভালো রকম আমি জানি বিরাট। সেই কাজটা তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আর যদি সত্যি সত্যি নারকেলের নাড়ু খেতে চাও তাহলে বিজয় দশমীর দিন থেকে ওই লক্ষ্মী পুজো বাঁচানোর দিন পর্যন্ত আমি নাড়ু দিই, আর তারপর আমি দিই ছাড়ু। এইবার তুমি বুঝে যাও কোনটা খাবে। ছাড়ু, ছাড়ু, না, নাড়ু। ঠাকুমা বেশ মজার মজার কথা বলে, তাই না কাকা? তোমার আসার কারণটা কি আমি একবার জানতে পারি? শুনলাম সিদ্ধার্থর বিয়ে দিচ্ছে ভর্তির সাথে। এতে তোমার কি আপত্তি আছে? না, আপত্তি কি বলছেন কাকা বাবু, আপত্তি কি বলছেন? খবরটা শোনার পর আনন্দে আমার মনটা একবারে নেচে উঠেছিল, সেজন্য তো এখানে আসা। আসলে কি জানেন কাকা বাবু, ছোটবেলা থেকে এই গ্রামে আছি, আপনারা সবাই হলেন আমার গুরুজন। সিদ্ধার্থ আমার নিজের ভাইয়ের মতো, তাই এ বিয়েতে সমস্ত খরচা আমি করব। বিলাস, হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ, প্যান্ডেল থেকে তত্ত্ব, লাইট থেকে বাজি, সানাই থেকে ব্যান্ড পার্টি, বিয়ের থেকে কেটারার, সব ব্যবস্থা আমি করব। দয়া করে আপনি না বলবেন। না 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 না, তা কি করে সম্ভব? ছেলেটা আমার, তাছাড়া আমার কাছে যতটুকু সম্পদ আছে সেই অনুষ্ঠান সারাতে আমার কোনো অসুবিধা হবে না বিলাস। তা আমি জানি কাকা বাবু,
তবুও আমি বলবো আমি ছেলে পকেট ভর্তি টাকা নিয়ে এসেছো মানুষ কেনার জন্য, তাই না বিলাস? ফুলকি, আমার দাদাকে কিনে তুমি কেনাটা শুরু করেছো, আর আজ আবার আমাকে থামানোর জন্য কাকা বাবুকে কিনতে এসেছো, তাই না? তাই না দুর্নীতির দোকানদার বিলাস পারমান? কত বড় হয়ে গেছো ফুলকি, সময় দেখে আমার দুটো একেবারে জুড়িয়ে যায়। একদম নাটক করবে না বিলাস, একদম নাটক করবে না। গ্রামে ফিরে আসার পর থেকে আমি তোমার সম্পর্কে নানান কথা শুনতে পাচ্ছি। গ্রামের সহজ সরল মানুষগুলো তোমার ভয়ে মুখ বন্ধ করে আছে, কিন্তু আমি তা থাকবো না। আমাকে থামানোর জন্য তোমাকে বারবার ওই থানায় যেতে হবে, কিন্তু তোমাকে থামানোর জন্য আমি মাত্র একবার মহাকরণে ওই মহামন্ত্রীর চেম্বারেই যাব। কত বড় হয়ে গেছো ফুলকি। এইবার তুমি ভেবে দেখো যে সুস্থ জীবনে ফিরে এসে তুমি গীতা পড়বে নাকি লোকের ক্ষতি করে তুমি চিতায় উঠবে? এসব তুমি কি বলছো ফুলকি? আমার নামে যাও শুনি সব মিথ্যে। প্রত্যেকদিন সকালে আমি দু পাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে আমি জল পর্যন্ত খাই না। আমি কিনা করব এই মানুষের ক্ষতি? তুমি বিশ্বাস করো, আমি এই গ্রামের জন্য সত্যি সত্যি কিছু করতে চাই। খুব ভালো কথা। তাহলে স্বেচ্ছায় তুমি তোমার এই ইট খোলার জমিটা কলেজ করার জন্য দান করে দেবে? বললাম, এই কি তুমি বলছো বিলাস? সত্যি সত্যি তুমি জমিটা দান করে দেবে? নিশ্চয় দেব কাকা বাবু, নিশ্চয় দেব। শুধু জমিটাই নয়, এই ভগবানপুরের দায়িত্ব আমি আপনাকে দেব। মাস দিনের পরে ওই পঞ্চায়েত নির্বাচন, আমি চাই আপনি এই পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ান এবং জিতুন। তারপর আমি অর্থ দিয়ে আপনাকে আমি সাহায্য করব, আর আপনি এই ভগবানপুর গ্রামকে স্বর্গের মতন সাজিয়ে তুলবেন। এসব তুমি কি বলছো? আমার নিজের কান নিয়ে যে আমার বিশ্বাস হচ্ছে না। আমি নির্বাচনে দাঁড়াবো। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ দাঁড়ালেন দাঁড়ালেন, সব ব্যবস্থা আমি করে দেব। না 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 না, এসব আমার দ্বারা হবে না। কেন হবে না কাকা বাবু, কেন হবে না? ফুলকি, ফুলকি তুমি তো এই গ্রামের ভালো চাও, তাহলে কাকা বাবুকে একটু বোঝাও। আমি না হয় এই গ্রামের ক্ষতি করেছি, কিন্তু এই কাকা বাবু তো করেনি। কথাটা কিন্তু ফিরে দেওয়ার মতো নয় কাকা। এই গ্রামের ভালো করার জন্য একজন কাউকে তো চাই। এই ভগবানপুরের ভালো হোক, আমিও এই মন থেকে চাইনি ফুলকি, কিন্তু এত বড় দায়িত্বকে আমি সামলাতে পারবো না? না না, আমার মাথায় কোনো কাজ করছে না। তোমরা তোমরা আমাকে একটু ভাবার সময় দাও, একটু ভাববার সময় দাও। কিরে ফুলকি, এবার আমার প্রতি তো তোর কোনো আর রাগ নেই। এর জন্য জমি দান করলাম, কাকা বাবুকে এই গ্রামের দায়িত্ব দিলাম, আর তোমার দাদাকে চাকরি দিলাম। তবে যাই বলি, আমি যা কিছু করছি সব কিন্তু তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। সেদিন তোমাকে দেখার পরেই তো আমি কেমন যেন হারিয়ে গেছি। মনে হচ্ছে দিনে তারা দেখছি, আর ওই রাতে রাত রাত লোকটা কিন্তু একেবারে পাগল। কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি পাগল বলো, ধন্য হয়েছে পাগলামি। যখন তুমি পাগল বলো, ধন্য হয়েছে পাগলামি। যখন কেউ আমাকে পাগল বলে।
জানো যে সিদ্ধার্থ ছাড়া আর অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই মরে আরে কথা বোঝে না। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো, কষ্ট হয়ে আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে, তবুও আমি মেনে নেব। আমি শুধু চাই। কি চাও তুমি? খুব দুষ্টু, বুঝবে না। আমার কেবল একটাই দাবি, আই বুড়ো ভাতের মতো আই বুড়ো ফুলসজ্জাটা যদি তুমি আমার সঙ্গে করো। সে চাই না, কানে লাগে না বুঝি। জমি নেবে অথচ আমি দেবে না বললে তো চলবে না ফুলকি। ভুলে যেও না, মেয়েরা জন্মায় শুধু আমাদের মতো পুরুষদের আনন্দ দেবার জন্য। আমাদের মতো মেয়েরা শুধু পুরুষদের আনন্দ দেওয়ার জন্য জন্মায় না, জন্মায় তোদের মতো জানোয়ারদের কানের পাশে ঠাকিয়ে একটা চড় মেরে তাদেরকে সোজা লাইনে নিয়ে আসে। চড় মারলে আসলে তোমাকে আমি নিরাশ করি কি করে? কত আশা করে তুমি আমাকে বললে আমার সঙ্গে আই পুরো ফুলসজ্জাটা তুমি করতে চাও। তাই এই জীবনে তোমার সে স্বপ্ন তো আর আমি পূরণ করতে পারবো না। তাই আই পুরো চটটা মেরে আমি তোমাকে একটা উচিত শিক্ষা দিলাম। কেমন গালে মারলে বুকে বল লাগলো, এবার বুকটা যে ফড়ফড় করছে ফুলকি। সাবধান হয়ে যাও বিলাস কর্ম। ধরপড় করা ভূমি বেশি তড়পড় করলে অস্থির করে মারা যাবে। জীবনটা হচ্ছে ক্রিকেট খেলার মতো, আর ক্রিকেট খেলাটা খুব শক্ত খেলা। রান আউট, এলবিডব্লিউ, হোয়াইট বল, অনেক কিছু নিয়ম আছে। তা খেলাটা জেনে নেমেছ তো? চিন্তা করো না তুমি বিলাস কর্ম। ওয়ানডে টেস্টি হোক আর 20-20 ম্যাচই হোক, সেঞ্চুরি না করে আমি কিন্তু মাঠ ছাড়বো না। শেষ পেরেকটা আমি মারবো। ছোটবেলা থেকে একটা ধোঁয়াশা আজও আমার কাটলো না। তখন আমি আর ফুলকি খুব ছোট। আমার আবছা আবছা মনে আছে, শেষের দিকে বাবা খুব টেনশন করতো। বাবা যে টেন্ডার গুলো পেত, একের পর এক পাচ্ছে অন্য কোম্পানি। শান্তির মতন বাবা একদিন কারখানা থেকে বাড়ি ফিরে এসে বাবা মাকে বলল থানাতে যাচ্ছি। তখন আমাদের এই ভগবানপুর থানার বড়বাবু ছিলেন ওই নারায়ণ দা। থানা থেকে বাড়ি ফিরে আসে বাবা, মা খেতে দেয়, খাবার পরেই বাবার শরীর খারাপ হয়, বাবা বমি করতে থাকে। আমি আর বিলাসটা বাবাকে নিয়ে হাসপাতালে যাই, ভর্তি করে অপেক্ষা করছি। বাড়ি থেকে খবর আছে পায়ের শরীর খারাপ করছে, মাকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা যায় খাবার থেকে ফুড পয়জন হয়েছে। পরের দিন সকালে বাবা মা 2 ঘন্টার মধ্যে মারা যাওয়ার আগে দুজনেই আমার হাত ধরে বলেছিল ফুলকিকে দেখতে। কিন্তু ফুলকিকে মানুষ করতে করতে আমি হয়ে যাই অসহায়। ফুলকিকে মানুষ করতে আমি শুরু করি কঠোর পরিশ্রম। পরিশ্রমের কিছু বিকল্প নেই, তাই তো তার নিদর্শন তুমি সজল। চিন্তা করো না, উপকরণ আছে। সেই ভরসাতেই তো আছে বৌদি। এনিওয়ে, আমাকে 3 দিনের মতো বাইরে যেতে হবে, একটু ভোজ কাজ করে নি। আসি বৌদি, চলে রে সিদ্ধার্থ।
ভোরের ট্রেনে আমাকে কলকাতা রওনা হতে হবে। চলি। আচ্ছা বৌদি, বাবার মুখে শুনেছি কোম্পানি লসের জন্য নাকি সচলতার মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু এখন সচলতার মুখে যা শুনলাম তাতে তো একটা রক্তের রহস্যের গন্ধ পাচ্ছি। এত বড় শয়তান কে করতে পারে বলতে পারো? এত বছর পরে এই প্রশ্ন শুনে লাভ আছে বৌদি, লাভ আছে। দিনকাল পাল্টে গেছে, মাটি করে কিছু পাওয়া গেছে বলে রাজ্য নড়ে চড়ে বসেছে। আদালতে কেস উঠছে, নেতা থেকে আমলারা কেউ বা গ্রেফতার হচ্ছে, কেউ বা জামিনে লুকিয়ে বেড়াচ্ছে। আচ্ছা বৌদি, এ ব্যাপারে বিলাস তোমার কিচ্ছু বলেনি? 24 ঘন্টায় তোমার বিলাসদা আমার সঙ্গে 24টা কথাও ভালো করে বলে না। মেয়ে হয়ে জন্মেও মা হতে পারেনি বলে আমাকে সব মুখ বুঝে মেনে নিতে হয়। সত্যি বিলাসদার এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি। এখনকার দিনে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে, যা আমার নয় তাই হচ্ছে ডাক্তারদের ছোঁয়াতে। সুখ চাইলে সুখ পাওয়া যায়, শান্তিকে ডাকলে শান্তি কেউ পাওয়া যায়, কিন্তু কেউ যদি অসুখ না খেয়ে অসুখকে জিয়ে রাখে তাহলে কি তাকে সুস্থ করা যায় সিদ্ধার্থ? ওই বিলাস বর্মন অর্থ ছাড়া কিছুই বোঝে না, আর নিজেকে ছাড়া কাউকেই চেনে না। তাই তো একাকিত্বে নীরব যন্ত্রণাকে বুকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। কিছুক্ষণ আগে তুমি সজলদাকে বললে না, চিন্তা করলে অপরবেলা আছে। আমিও তো একই কথা বলছি, চিন্তা করো না, অপরবেলা আছে, সিদ্ধার্থ সব ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থ বৌদি আমি চলি। আমাকে আমার একটা পাশের গ্রামে যেতে হবে। বাবা আমার জোর করে একটা মেয়ে বিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা বিয়ে করতে চায়নি। সে আবার করতে চায়, আর এই খবরটা আজকে আমাকে হেড অফিসে লিখে পাঠাতে হবে। তাহলে দেরি করো না সাংবাদিক, চেতনা প্রাণের লিখতে তুমি পাশের গ্রামে যাও। যে আজকে মহারানী মানবতার কলম ধরে জনগণের কাগজে সভ্যতার খবর লিখতে সাংবাদিক চললো পাশের গ্রামে। বিলাস দেখছি ভালোই জাল বিছিয়েছে। যারা প্রতিবাদ করে সেই যুব সমাজটাকে সে আগে হাত করে নিয়েছে, যাতে তারা প্রতিবাদ করতে না পারে, যাতে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়ে। কিন্তু আমি বিলাসকে চিনি, এত কিছুর পিছনে লুকিয়ে আছে ওর নতুন কোনো প্ল্যান। আবার কারো সর্বনাশ করার মতলব ভাবছে। ও জানি না এর শেষ কবে হবে, কবে ফিরবে জীবনের মূল স্রোতে। কে হবে ওর ধ্বংসনের শিকার? কে হবে ওর লোভের শিকার? সাবধান মানুষের দল চক্রান্তের জোড়া এগিয়ে আসে, চক্রান্তের জোড়া এগিয়ে আসে। ভালো লাগছে এইভাবে ওই বিলাস বর্মনের চামচিকরি করতে আর মোটেই ভালো লাগছে। কিন্তু কি করবো, টাকার কথা ভেবে অনেক কিছুই মেনে নিতে হয়। এই জীবন আজকে সকাল থেকে আমার হাতের তালিটা খুব চুলকাচ্ছে। মানে টাকা আসবে, কিন্তু কি করে আসবে সেটাই তো বুঝতে পারছি না। কে? ও তুমি? আমি ভাবলাম টাকা এলো। কি ব্যাপার বলো তো স্বপন? বিলাস বাবু ফোন করে এখানে মানে হাটখোলাতে ডেকে পাঠালো। তা বলতে পারবো না, তবে আমাকেও বলেছে এখানে অপেক্ষা করতে। নিশ্চয় কোনো চক্কর আছে। এইভাবে কতদিন চক্কর কাটতে হবে বলো তো? মাঝে মাঝে নিজের উপর খুব ঘেন্না হয় জানো। রাতের অন্ধকারে আমার অস্তিত্ব, আমার ঘুমন্ত অবচেতন মনটাকে জাগিয়ে তুলে বলে, এসব কি করছিস তুই? নীতিহীনতার ভাঙা সামুকে পা কেটে করছি, আদর্শের পতন শুরু হয়ে গেছে। এই খাকি পোশাকটা তোর মানায় না, খুলে ফেল এই পোশাক। তোর মাথায় অশোকের স্তম্ভ মানায় না, তোর শরীরে এই পোশাকটা মানায় না, তোর খবরে দুর্নীতি দমন করার অস্ত্র মানায় না। বাবু ঘুমটা ভেঙে যায় স্বপন। চেতনাহীন কপালে বাষ্পের মতো জমা হয় থাকে দুশ্চিন্তার ঘাম। আজ আপনার কি হয়েছে বলুন তো স্যার? তখন থেকে কি রকম সৎ মার্কা কথা বলাচ্ছেন স্যার বাবু? একটা সুস্থ জীবনে কলেজ লাইফে স্বপ্ন আমিও দেখতাম, কিন্তু পরে দেখলাম টাকাটাই সব। দুনিয়া পাল্টে গেছে। চুরি ছিনতাই করে ব্যাংকে যদি থাকে কোটি কোটি টাকা, তাহলে সমাজ বলবে বাপ। আর যে মানুষটা সারা জীবন স্কুলে নয়,
সারা জীবন দুধ খেতে খেতে আজ এই বেড়ালের পেটেও চড়াও হয়ে গেছে। আর তাই তাই তো এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব বলে এই হাট খোলাতে সবাইকে ডেকে পাঠিয়েছি। এই হাট খালার চারদিকে বহু মানুষ হাট বাজার করছে। আমি এখন যা করব এদেরকে সবাইকে সাক্ষী রেখে করব। শুনছো? শোনো তোমরা, যে যেখানে আছো সে সেখানেই থাকবে, কেউ ভয় পাবে না, কেউ মুখ ঘুরিয়ে নেবে না। তোমাদের এই অত্যাচারী আজ বিলাস বর্মন পাপের প্রায়শ্চিত্ত করবে। তোমাকে কিন্তু এখন আমি বিশ্বাস করতে পারছি না। জানি, আর এও জানতাম আমি ফোন করলে তুমি কখনোই এখানে আসতে না, তাই তো আমার সেক্রেটারি অপরাজিতাকে দিয়ে তোমাকে ফোন করি। আপনার কথা মতো আমি ফোনটা করলাম, মন কি তোমার কিছু নেই সয় দিচ্ছিল না। ভেবেছিলাম কোথাও এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে, কিন্তু এখন দেখছি না। আমার বাপের ভাবনাটা ভুল। বলছি কি আমি আমি তোমাকে বলেছিলাম না তোমার পুরো হবে না কি বিরাট আমার দাদার মতো সে যদি আরো আজকে সব কিছু ফিরে আসতে চায় তাহলে আমি তো নিশ্চয়ই খুশি হব। মনীষার একটা তোমার খুশি হওয়া উচিত। বলছি হ্যাঁ বিলাসদা, তুমি সত্যি সত্যি সারেন্ডার করো। আর আমিও তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজনে এসপি সাহেবের কাছে তোমার যাতে শাস্তি কম হয় তার জন্য আমি রিকোয়েস্ট করবো। ওসব কিছু করতে হবে না। যদি পারিস তো রাখি পূর্ণিমার দিন আর ওই ভাই ফোটার দিন জেলে এসে আমার সঙ্গে একবার দেখা করে যাস। ছাপান, তোকেও আমার সাথে সারেন্ডার করতে হবে। আমি কেন সারেন্ডার করবো স্যার? আজ পর্যন্ত যা কিছু করেছি আপনার কথা মতোই তো করেছি। আজও করবি আমার কথাতে, আজও কাজটা করবি। নিন তুষার বাবু হ্যান্ডকাপ করা। হ্যান্ডকাপ করা নিশ্চয়। তাদের কেন আজকালকার দিনে পুলিশ অফিসাররা এই ক্রিমিনালদের বাড়িতে আসে হ্যান্ডকাপ নিয়ে আসে না, আসে ফাঁকা মানি ব্যাগটা নিয়ে। ঠিক বলেছিস। আমার তো মাথা দিয়ে ছিল না ওই তুষার বাবু আমাকে অ্যারেস্ট করতে পারেন, কারণ উনিও আমার মতন সমান। আমাকে ধরলে তোমাকে যখন আমি ধরে ফেলেছি তখন তুমি প্রথম সারেন্ডার করো, কেমন? ধরা তো দিয়েইছি, এবার তুমি আমাকে ধরতে দাও। তার মানে মানে সালোয়ার কামিজটা খুব ভালো সজল দিয়েছে বুঝি। এবার তুমি এই বলো কি করবে? তুমি নিজেই খুলবে, আমি জোর করে ওটা খুলে নেব। সাপন ধর। প্রতিবাদ করতে গিয়ে কি লাভ হলো? তুই আমার সামনে চড় মেরে আমার সম্মান নষ্ট করেছিলিস, এখন আমি তোকে চড় মেরে তোর সম্মান নষ্ট করে দিলাম। কাল থেকে গ্রামে তোর কোনো দাদা নেই, ভাই নেই, বাবা নেই, সবাই তোর নাগর। বাচ্চা বাচ্চা ছেলেগুলো
কাল থেকে তোকে দেখে সবাই বাঁশি বাজাবে। আরেকটা কথা, লজ্জায় ঘেন্নায় জানি তুই এখান থেকে চলে যাবি, কিন্তু রাখি পূর্ণিমার দিন আর ভাই ফোটার দিন পারিস তো একবার আমার সাথে দেখা করে যা। কেমন? ছোট বোন বড় আদরে, ছোট দেখো ক্ষুদিরাম, দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, দেখো দেখো কি কি চিনতে পারছো না ওই তোমাদের দরিদ্র ধরিত্রকে? কিন্তু কিন্তু আমি চিনতে পেরেছি। তাই তো এই নগ্ন ধরিত্রীর বুকে জড়িয়ে দিলাম স্বাধীনতা। কাপুরুষ, কাপুরুষ, সবাই কাপুরুষ। বিদেশি স্বৈরাচারীরা আমাদের ধরিত্রীকে অবসানের এগিয়ে আসবে না। যা যা, শাড়ি পরে চুরি করে বসে থাক নির্লজ্জের মতো। তোর আর বলিস না যে আমরা স্বাধীন, স্বাধীনতার দিনে মাইক বাজিয়ে গান বাজাস না। কিন্তু কি গো ধরিত্রী, তুমি চুপ করে আছো কেন? চলো চলো, শব্দ উঠাও, হাতিয়ার শুরু করো নতুন করে আবার স্বাধীনতার যুদ্ধ। তোমার ঠোঁটের কোণ থেকে যে রক্ত বেরোচ্ছে, সেই রক্ত দিয়ে লাগিয়ে দাও এই সমাজের বুকে। তোমার চোখের কোণ থেকে যে কালিমা আছে, লেপে দাও এই জনগণের মুখে। হে লজ্জা তোমার নয়, হে লজ্জা সমগ্র সমাজের, হে লজ্জা তাদের যে সমস্ত মহাপুরুষরা চেয়েছিল একটা পরিষ্কার ভারত। হে লজ্জা তাদের যারা নিজের রক্ত দিয়ে তোমাদের পড়াশোনার হাত থেকে বাঁচিয়েছিল। হে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি সেদিনকার ভারত দিয়ে লিখেছিলে, মার অভিষেকে তোরা মঙ্গল ঘট হয়ে ভরা, সবার পরশে ভরা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। আরে নানান পাগল একদম ছিল মায়ের চোখের জল দিয়ে তোমার কবিতা চুরি করে লিখেছে। সারা সমাজটা বিষে বিষে ভরা, মানবতায় হয়েছে ভরা, শাসনে শোষণে গাছাতে গাছাতে ভরা। হে তীর্থ নীরে, হে ভারতের এই ভারতের কলঙ্কময় ভারত। কাকে শান্ত হতে বলছো মনসুর? জোয়ারের সময় পৃথিবীকে বলছো শান্ত হতে। তুষারপাতের সময় তুমি পাহাড়কে বলছো শান্ত হতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন সেই জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পর চেয়েও অশান্তির। ইচ্ছে করছে এই গোটা ভগবানপুরকে লন্ড ভন্ড করে দিতে, ইচ্ছে করছে নিজেকে ধিক্কার জানাতে, ইচ্ছে করছে এই দুটো হাত দিয়ে আমি ওই শুয়োরের বাচ্চা বিলাস বর্মনকে খুন করতে। কুকুরের কাজ কুকুর করছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব হয় না। ফুলকির স্থির হয়ে যাওয়া চোখ দুটো দেখার পর কোন নীতি কথা মানায় না রে মনসুর। তুমি যদি এই সময় এইভাবে ভেঙে পড়ো তাহলে ফুলকির কি হবে? আমি সেই জন্যই তো স্থির হতে পারছি না রে মনসুর। হে মানছি বিলাস বর্মা যা করেছে তার কোনো ক্ষমা নেই। তা বলে আইন তুমি নিজের হাতে নিয়ে বাকি জীবনটা জেলে কাটাও, তাহলে ফুলকির কি হবে? একবার ভেবে দেখেছো?
কিন্তু আমি যে আর পারছি না রে মনসুর। একটা অপরাধ বহুত আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এই ফুলকির এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। ও বিলাস বর্মনের দেওয়া চাকরিটা আমাকে করতে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি যদি শহরে না যেতাম তাহলে হয়তো আমাকে এই দিনটা আজ দেখতে হতো না। ফুলকির সামনে গিয়ে এখন আমি কি করে দাঁড়াবো বলতে পারিস? শক্ত হয়ে দাঁড়াতে হবে তোমাকে, আর হাত বাড়িয়ে দিতে হবে ফুলকির দিকে। কিন্তু আমার সমস্ত স্বপ্ন যে ধূলিসাৎ হয়ে গেল রে মনসুর। আমি এখন একজন হতভাগ্য দাদা, যে তীরে এসো তরিকে খাটে ফেরাতে পারলাম না ছোট বোনটাকে সম্প্রদান করতে। সেদিন তোমাকে বারণ করেছিলাম সজল। বৌদি, সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে কাঁদতে হতো না। মনে রেখো, যারা রেপ পুলিশে চড়ে বেড়ায় তারা কখনো ঘাসের মর্ম বোঝে না। ঘাসের মর্ম তারাই বোঝে যারা সকালবেলা খালি পায়ে ঘাসের উপর হেঁটে বেড়ায়। তুমি তো এদের প্রেমে চলে ঘাসকে বুঝতে চেষ্টা করেছিলে। বৌদি, মনে রেখো, ঘাসও সবুজ, বিজুকি পাতাও সবুজ, সব সবুজেই। ঘাস হয় না, তেমনি মানুষের মতো দেখতে হলেও সব মানুষ মানুষ নয়। বৌদি ঠিকই বলেছ, আমরা বিলাসদাকে চিনতে ভুল করেছি। কিন্তু আমি ভুল করিনি, তাই তাই তো খবরটা শোনা মাত্রই আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ছুটে গিয়ে থানায় আমার স্বামীর বিরুদ্ধে এফআইআরটা করে এসেছি। কিন্তু এতে কি লাভ বৌদি? ওই শয়তানটা টাকার চেয়ে থানাটাকে কিনে রেখেছে। এই ব্যাপারে বড় বাবু কোনো স্টেপই নেবে না। জানি আইন আইনের গতিতেই চলবে, তাই লোকাল থানাতে আমাদের ডায়েরি করা খুবই প্রয়োজন। এরপরও যদি তুষারবাবু কোনো স্টেপ না নেয় তাহলে আমাদের এসপি সাহেবের কাছে যেতে হবে। বৌদি, তুমি যার বিরুদ্ধে প্রতিবাদ ঘরে তুলতে চাইছো সে কিন্তু তোমার স্বামী, আর স্ত্রী হয়ে পাবে তো নিজের স্বামীকে কাজ করায় গাছগাছাতে। সন্তান জন্ম না দিতে পারলেও ফুলকি আমার মেয়েরই মতো, আর তোরা আমার সন্তানেরই মতো। তাই বিশাল বর্মনের স্ত্রীর প্রতিবাদ করা ছেড়ে দিলেও তোদের মা কোনোদিন প্রতিবাদ করা ছাড়বে না। কারণ স্ত্রী ছড়িয়ে দেয় মায়া, আর মা বাড়িয়ে দেয় মায়া। স্ত্রীর শাখা সিঁদুর কর্তব্য করছে, মায়ের দুধের অধিকার অনেক বেশি। বৌদি, সজল, শোন মনসুর, এখন থেকে তোদের দায়িত্ব হলো এই ভগবানপুর গ্রামের সমস্ত যুবক দলকে জাগানো। ওরা অসহায় আফিম খেয়ে ঝিমোচ্ছে, ওদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু আর সময় নেই। ফুলকে এই গ্রামে ভালো করতে গিয়ে তার সম্মানকে হারাতে হয়েছে। তার সম্মানকে ফিরিয়ে দিতে হবে এই গ্রামের মানুষেরই। কিন্তু বৌদি, আমরা জাগালো ওরা জাগবে না। এই ভগবানপুর গ্রামের প্রত্যেকটা মানুষ ভেড়ুয়া হয়ে গেছে, ভেড়ুয়া। না হলে হাত খোলার একটা লোক এগিয়ে এলো না। ভালো মন্দের তফাৎটা ওরা বুঝতে পারেনি বলে ওরা মুখ বুজে আছে। যেদিন বুঝতে পারবে সেদিন বেজে উঠবে যুদ্ধের দামামা। বেশ, আমি কাল থেকে এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাব, হাত জোর করে বলবো একটা জাগার সময় এসেছে, দয়া করে তোমরা জাগো, না হলে আমার মতো তোমাদেরকেও একদিন কাঁদতে হবে। শান্ত হও সজল, মোছো চোখের জল। ওই বিলাস বর্মনের অট্টালিকা ধ্বংস করার জাল কাল থেকেই আমাদের করতে হবে। তাই এই যুদ্ধের নেতৃত্ব দেবে ফুলকি, তাই সবার আগে ফুলকি জাগাতে হবে। ওর মনের মধ্যে জ্বালা আগুনটাকে উস্কে দিতে হবে, আর ওকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে ওকে বিজয় রথে তুলে দিতে হবে। ঝড়ের হাওয়ায় চিত্র
তো কেউ জানে না সে তো কেউ জানে না ফুলকি ফুলকি তুই কাঁদছিস? কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর এই বুড়ো ছেলেটার কাছে ওর চোখের জলের যে অনেক দাম। বাতাস ভরা বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে, আর আর এই ধরিত্রী মা সেই কান্নাকে বুকে ধরে সভায় এই সন্তানকে তুই যে আমার সেই বাড়ি, তোর যে অনেক অনেক দায়িত্ব রে মা। কাকা বাবু আমি বলছি কৌরবদের সবাই লাঞ্ছিত হওয়ার পর দ্রৌপদী চোখের জল ফেলেনি রে মা, চোখের জল ফেলেনি। বরং সে প্রতিজ্ঞা করেছিল যতদিন না কৌরবদের আমরা ধ্বংস করতে পারবো ততদিন সে চুল বাঁধবে না রে, চুল বাঁধবে না। তোকে যে প্রতিজ্ঞা করতে হবে রে ফুলকি। পারবো না কাকা বাবু, পারবো না ফুলকি কাকা বাবু। আমার জীবনে খাতার হিসেব নিকেশ গুলো আজ কেমন যেন গড়মিল হয়ে গেছে। আজ আজ আমার মনে হচ্ছে আমি তাদের জন্য লড়াই করতে নেমেছিলাম, একদল কাপুরুষের জন্য। ওই শয়তানটা আমাকে যতটা না আঘাত দিয়েছে তার থেকে বেশি আঘাত দিয়েছে আমাকে এই গ্রামের মানুষ। যারা নীরবে মাথা নিচু করে দেখলে একটা সভ্যতার ধ্বংস। ওদের দোষ নেই রে মা, ওদের দোষ নেই। গায়ের হয়ে আজ তারা বোবা হয়ে গেছে। নেতাইয়ের ঘটনাটা তুই দেখিস না, কিন্তু একদিন না একদিন পাল্টে যাবে ওই নেতাইয়ের চেহারা। প্রতিবাদে ঝলসে উঠবে নোংরা রাজনীতির খেলা। কিন্তু এরা ভয় পায় বলে, আর ওই শয়তানগুলো ওদের ভয় পায়, ভয় দিতে পারে কাকা বাবু। এ কথা ওরা জানলেও মুখে কিছু বলতে পারছে না, তার কারণ ওই বিলাস বর্মনের কাছে সিংহপাল চাষির জমি বন্ধক রাখা আছে, তাই জমি হারাবার ভয়ে ওরা মুখে কিচ্ছু বলতে পারছে না। কিন্তু এবার সকলেই বলবে একবার তুই হুঙ্কার ছাড় রে মা, তারপর দেখ প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে বারুদের স্তূপ। না বাবা, না, না বাবা, যা হবার তা হয়ে গেছে। আমি চাই না নতুন করে